আমি তো হিমন্ত বিশ্ব শর্মাকে আপনার চ্যানেলের মাধ্যমে চ্যালেঞ্জ করব, যদি হিমন্ত বিশ্ব শর্মা বাপের বেটা হয় তাহলে বিজেপি শাসিত গোয়া, বিজেপি শাসিত মণিপুর, নাগাল্যান্ড এই জায়গাগুলোয় গরুর মাংস ব্যান করে দেখাক, যদি ওদের 14 পুরুষের ক্ষমতা থাকে। যখন আসামে ভোট হবে তখন কাউ ইজ মাই মামি, আর যখন গোয়াতে ভোট হবে, মণিপুরে ভোট হবে, নাগাল্যান্ডে ভোট হবে তখন কাউ ইজ ইয়ামি। এটা তো হতে পারে না। আমি সংসার চালাতে তো তৃণমূল কংগ্রেস করতে আসেনি। দল যদি আমাকে কালকে বলে দেয়াল চুনকাম করতে, হোয়াইট ওয়াশ করতে, আমি করব। বিরোধীদের এত মাথা ব্যথা তৃণমূল কংগ্রেসকে নিয়ে, শুভেন্দু ভার্সেস দিলীপ ভার্সেস সুকান্ত। শুভেন্দু অধিকারী লাথি মেরে দিলীপ ঘোষকে পাঠিয়ে দিল আন্দামান, তারপর জেতা সাংসদকে তার জেতা সিট মেদিনীপুর থেকে লাথি মেরে পাঠিয়ে দিল আসানসোল হারার জন্য। এদের তৃণমূল নিয়ে মাথা ব্যথা না করে 0 থেকে 1 একীক্ষণে পৌঁছানো যায় সেটা ভাবুক না। যারা 226-এ বসে আছে তাদের নিয়ে মাথা ব্যথা না করলেও চলবে। যে নেত্রীর যোগ্য উত্তরসূরির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের জাতীয় সাধারণ সম্পাদকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছাত্র যুবর আইকনের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণবাবু বর্ষিয়ান সাংসদ, তিনি বিরাট আইনজীবী, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, তাকে সবাই চেনে। যে বেশি বিফ এক্সপোর্ট হয়, আর যতগুলো বড় বড় বিফ কোম্পানি আছে যারা গরুর মাংস এক্সপোর্ট করে, তাদের সবকটার মালিক হিন্দু আর নাম মুসলমান, আল হিলাল, আল খামাল, এইসব নাম। আজকে এত বছর বাদে, এত দশক বাদে আবার সেই সময় চলে এসছে যে বাংলাদেশ ইস্ট পাকিস্তানে পরিণত হতে যাচ্ছে। আমার ভারতবর্ষে আমার গর্ব যে আমি ভারতীয়, আমার দেশের রাষ্ট্রপতি একজন মহিলা। আমি মনে করি যেখানে মহিলাদের স্বাধীনতা নেই সেই দেশ কোনোদিন উন্নতি করতে পারে না, পারে না, পারে না। নরেন্দ্র মোদী সিনেমা দেখছে আর অমিত শাহ বোবা হয়ে গেছে, আর জয়শঙ্কর সংসদ থেকে পালিয়ে বেড়ায়। নরেন্দ্র মোদী, যিনি নাকি একটা ফোনে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে নেয়, বাংলাদেশের ব্যাপারে তিনি কি আঙুল চুষছেন? আর কার্তিক মহারাজ আর শুভেন্দু অধিকারী কি অকাত আছে, কি ক্ষমতা আছে? এদের ক্ষমতা আছে বর্ডার সিল করার? এদের বুকের ওপর দিয়ে বাংলাদেশের ট্রাক চলে যাবে। বঙ্গ বিজেপি হচ্ছে আপনার ওই রাস্তার কুকুরের মতো, ঘেউ ঘেউ করে যায়, কেউ পাত্তা দেন। আর কেন্দ্র সরকার হচ্ছে ওই পাশ দিয়ে চলে যাওয়া গাড়ির মতো। রাজনৈতিক ময়দানে লড়াকু নেতা, টেলিভিশন হোক বা ডিজিটাল বা সমাজ মাধ্যমে তৃণমূল কংগ্রেসের হয়ে তাকে দাপিয়ে লড়তে দেখা গেছে। তবে লড়াই তো তিনি এখনও করছেন, কিন্তু সমাজ মাধ্যমে যেই খবরটা ছড়ানো হচ্ছে যে তিনি নাকি তার মুখপত্রের পদ থেকে প্রাক্তন হয়েছে, দাদা সত্যিই কি তাই? কি বলবেন? আমি জানি না, এ তো মিডিয়ার খবর, আমরা কিছু জানি না এই ব্যাপারে। আর আমি যতদূর জানি যে নতুন যদি কেউ মুখপাত্র হয়, হতেই পারে, দলের সিদ্ধান্ত শিরোধার্য, বা পুরনো কাউকে যদি বাদ দেওয়া হয়, অন্য কোনো দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে দল সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে, টুইটারে, ফেসবুকে বা দলের ওয়েবসাইটে একটা নতুন তালিকা প্রকাশ করে। আমার তো জানা নেই দলের এরকম কোনো তালিকা প্রকাশ হয়েছে। তো আমি সর্বোপরি একটাই কথা বলবো, আমি সংসার চালাতে তো তৃণমূল কংগ্রেস করতে আসেনি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে দেখে তৃণমূল কংগ্রেস করি। দল যদি আমাকে কালকে বলে দেয়াল চুনকাম করতে, হোয়াইট ওয়াশ করতে, আমি করব। দেয়ালে নাম লিখতে, আমি তাই লিখব। যদি আমাকে বলে পোস্টার লাগাতে, লাগাবো। যদি বলে ফ্ল্যাগ বাঁধতে, ফ্ল্যাগও বাঁধবো। আমি তো তৃণমূল দলটা করতে এসেছি, নেত্রীকে দেখে, সেনাপতিকে দেখে। কি পদ রইল না রইল আমার তাতে কিছু যায় আসে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে দলের মুখপাত্র, দলের জাতীয় মুখপাত্র হিসেবে যে 7-8 বছর আমি কাজ করেছি, তাতে মানুষের অনেক ভালোবাসা, আশীর্বাদ পেয়েছি। কুচবিহার থেকে কাকদ্বীপ সবাই আমাকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি হিসেবে চেনে। তাই আমার কি পদ আছে বা কি পদ আগামী দিন হবে, পদ থাকবে থাকবে না, আই এম লিস্ট ইন্টারেস্টেড। আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, তৃণমূলের হয়ে লড়াই করব, তৃণমূলের হয়ে কাজ করব। দাদা, এই মুখপাত্রের পদের যে রদবদল হয়েছে, ইতিমধ্যে নতুন নাম জুড়েছে মুখপাত্রের পদে, তা নিয়ে বিরোধীরা যেটা বলছেন যে কারণ দেখাচ্ছেন মূলত যে নবীন প্রবীণ একটি তত্ত্ব বারবার তারা তুলে ধরছেন। তারা প্রবীণ তত্ত্বে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লবির কথা বলছেন, অন্যদিকে নবীন তত্ত্বে রেখেছেন অভিষেক ব্যানার্জির যে লবি, সেই লবির কথা তারা বারবার তুলে ধরছেন। যে বিষয়ে বারবার তারা প্রশ্ন তুলছেন যে তাহলে কি অভিষেক ব্যানার্জিকে দলের মধ্যে কোণঠাসা করা হচ্ছে? দেখুন, দুটো উত্তর দিই আপনাকে। এক, দলে কোনো রদবদল হয়েছে বলে আমি জানি না। তার কারণ দলে যদি কোনো রদবদল হয় সেটার একটা নতুন তালিকা প্রকাশ হয়। যখনই দলে আপনি দেখেছেন আগেও যে ধরুন ছাত্র, যুব, মুখপাত্র, জেলা সভাপতি, ব্লক সভাপতি, কখনো বদল হলে সেটা একটা তালিকার মাধ্যমে প্রকাশ করে দেওয়া হয় মানুষের কাছে। এখনও তো নতুন কোনো তালিকা প্রকাশ হয়নি। তাই
কি রদবদল হয়েছে না হয়েছে এই তো সমাজ মাধ্যমে আপনাদের মতো সমাজ মাধ্যম গণমাধ্যমেই আমরা দেখছি, আমি জানি না। এক, দুই, যে বিরোধীদের এত মাথা ব্যথা তৃণমূল কংগ্রেসকে নিয়ে, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলকে নিয়ে, আগে তারা নিজেদের চরকার তেল দিক না, আগে নিজেদের দেখুক না। শুভেন্দু ভার্সেস দিলীপ ভার্সেস সুকান্ত, শুভেন্দু অধিকারী লাথি মেরে দিলীপ ঘোষকে পাঠিয়ে দিল আন্দামান, তারপর জেতা সাংসদকে তার জেতা সিট মেদিনীপুর থেকে লাথি মেরে পাঠিয়ে দিল আসানসোল হারার জন্য। সুকান্ত মজুমদারের সাথে দিলীপ ঘোষের বনে না। আদি ভার্সেস নব্য বিজেপি, বিজেপির মুরলীধর সেন স্ট্রিটের পার্টি অফিসের সামনে বিজেপির কর্মীরা সুকান্ত মজুমদারের পোস্টারে তালে তালে চটির বাড়ি মারছে। জগন্নাথ সরকারকে বিজেপির কর্মীরা, জগন্নাথ সরকার বিজেপির সাংসদ, তাকে তালাবন্দি করে রেখে দিচ্ছে। আরে ভাই, নিজের চরকায় তেল দে। আর রইল সিপিএম, সিপিএমের তো যা অবস্থা মানুষের কাছে অপ্রাসঙ্গিক। 2011 থেকে এই উপনির্বাচন ভোট অবধি মানুষের কাছে শূন্য। কিছু কচি মাকুনিদের চান্স দিয়েছিল লোকসভায়, সবকটার জামানত বাজেয়াপ্ত। আর এই উপনির্বাচনেও 6টা প্রার্থী দিয়েছিল, বাম আর অতিবাম, তাদেরও ছটারই জামানত বাজেয়াপ্ত করে দিয়েছে বাংলার মানুষ। এদের তৃণমূল নিয়ে মাথা ব্যথা না করে 0 থেকে 1 একীক্ষণে পৌঁছানো যায় সেটা ভাবুক না। যারা 226-এ বসে আছে তাদের নিয়ে মাথা ব্যথা না করলেও চলবে। আমি শেষ কথা একটাই বলি, এই দলের সিম্বল ঘাসের ওপর জোড়া ফুল। নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি, বাকি আমরা সবাই কর্মী। এই দলে নবীন প্রবীণ কোনো দ্বন্দ্ব নেই, আমরা সবাই কর্মী। সেটা বয়স নির্বিশেষে, সেটা পদ নির্বিশেষে, আমরা সবাই নেত্রী আর সেনাপতির নির্দেশ মেনে, নেত্রী আর সেনাপতিকে সামনে রেখে তৃণমূলের সৈনিক হিসেবে লড়াই করি। আমাদের দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যারা আমাদের দল নিয়ে মাথা ব্যথা করছে তারা আগে নিজেদের চরকায় তেল দিক। দাদা, আমরা 2021-এর বিধানসভা হোক বা 2024-এর লোকসভা নির্বাচন হোক, দেখেছিলাম মুখ্যমন্ত্রীর পরে অভিষেক ব্যানার্জির মুখ। কিন্তু ইতিমধ্যে শীতকালীন অধিবেশনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য যে দল আমি আর বক্সিদায় দেখব, বা দলে আমি শেষ কথা, এটা প্রশ্ন তুলছে যে অভিষেক ব্যানার্জি কি দ্বিতীয় নম্বর থেকে সরে যাচ্ছে? আবার এই যে প্রশ্নগুলো আপনি আমায় করলেন বা এই যে কথাগুলো আপনি বলছেন, শুধু আপনি না, বিভিন্ন সংবাদ মাধ্যমে চালানো হচ্ছে, সেখানে নেত্রী কি কথা বলেছেন আমি জানি না, কারণ আমি বিধায়ক না, আমি ওই মিটিংয়ে ছিলাম না। যা শুনছি সংবাদ মাধ্যম আর গণমাধ্যমে। কিন্তু এই যে কথাটা আমি শেষ কথা, আপনারা বলছেন নেত্রী বলেছেন, তো আমি স্পষ্টভাবে ক্যামেরার সামনে বলে দিতে চাই, তৃণমূল দল যখন গঠন হয়েছিল 1998 সালের 1 জানুয়ারি, তখনও নেত্রী মমতা ব্যানার্জি শেষ কথা ছিলেন। আর আজকে ডিসেম্বরের 5 তারিখ, আজকে ডিসেম্বরের 5 তারিখ 2024-এও নেত্রী মমতা ব্যানার্জি শেষ কথা। মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস, নেত্রীর কথা শেষ কথা, নেত্রী শিরোধার্য। কিন্তু এটাও বাস্তব যে নেত্রীর যোগ্য উত্তরসূরির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের জাতীয় সাধারণ সম্পাদকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছাত্র যুবর আইকনের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মমতাদির অবর্তমানে এই বাংলার ভবিষ্যৎ, এই বাংলার তৃণমূল কংগ্রেসের মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো নেত্রী সবসময় সর্বোচ্চ, নেত্রী কথাই শেষ কথা। নেত্রী তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, এর মধ্যে কোনো দ্বিমত নেই, কোনো ব্যাপার নেই। নেত্রীর কথাতেই সব চলবে। আর আমাদের ছাত্র যুবর যিনি লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও তো বলেন তার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। এগুলো কিছু মনে করবেন না, আপনাদের মতো সংবাদ মাধ্যম গণমাধ্যমের একটু সুরসুরি দেওয়া, যাতে তাতে বিজেপি আর সিপিএম কিছু লাফায়। লাভের লাভ কিছুই হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্ব ঐক্যবদ্ধ, আর তাদের নিচে আমরা সকল তৃণমূলের কর্মী যারা আছি, সে নবীন হোক, প্রবীণ হোক, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ইসাই হোক, সে কুচবিহারের হোক, বর্ধমানের হোক বা কলকাতার হোক, আমরা সবাই কর্মী। আমরা নেত্রী আর সেনাপতির নির্দেশে, তাদের দিক নির্দেশিকা মেনে আমরা কাজ করব, তৃণমূলের হয়ে লড়াই করব। কিন্তু দাদা, মুখ্যমন্ত্রী তো এই প্রসঙ্গে আরও একটি কথা বলেছিলেন যে প্যাক ফ্যাক মানি না। প্যাক ফ্যাক মানে তিনি কি বলতে চেয়েছেন সেটা তো আমি জানি না, আমার কাছে এই কথার কোনো উত্তর নেই। কারণ আমি নিজের কানে শুনিনি, আমি ওই মিটিংয়ে ছিলাম না, যারা ছিল তারা ব্যাখ্যা দিতে পারবে। আর 2, যদি আমি জানি না আদৌ নেত্রী এই কথাটা বলেছেন না, এটা সংবাদ মাধ্যমে খাইয়ে দেওয়া কথা। আর যদি নেত্রী এরকম কোনো মন্তব্য করে থাকেন, তাহলে নেত্রী নিশ্চয়ই কিছু ঠিক ভেবেই করেছেন। আর নেত্রী কাকে উদ্দেশ্য করে কী করেছেন তার ব্যাখ্যা তো নেত্রী দিতে পারবে। আমার মতো একটা সাধারণ কর্মী কী করে এর মন্তব্য করবে, এটা সম্ভব না। এই বিষয় নিয়ে যেটা বলা হচ্ছে যে প্যাক ফ্যাক মানেন না বলতে তিনি আইপ্যাকের দিকেই কি নির্দেশ করেছেন? কে বলছেন?
সমাজ মাধ্যমে এটা ছড়ানো হয়েছে। তো সমাজ মাধ্যম গণমাধ্যমে তো 150 গ্রামেরও তথ্য ছড়ানো হয়েছিল। সমাজ মাধ্যম গণমাধ্যমে তো আরজিকর কাণ্ডের সময় আমি সোমা বলছির অডিও মেসেজও ছাড়া হয়েছিল। সমাজ মাধ্যম গণমাধ্যমে তো অনেক কিছুই ছড়ানো হয়েছিল। সমাজ মাধ্যম গণমাধ্যমকে 100% বিশ্বাস করলে তো খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা দাদা, ইতিমধ্যে আমরা জানি যে ওয়াক অফ বিল নিয়ে রাজ্যে প্রধান মূলত লোকসভা নির্বাচন বা লোকসভা অধিবেশনে প্রধান বিরোধী দলেই রয়েছে তৃণমূল কংগ্রেস। তিনি এর প্রথম থেকে বিরোধিতা করে আছেন। এ নিয়ে ধর্মদলে একটি সভাও হয়েছে, যে সভার থেকে কল্যাণ ব্যানার্জি যে একটি মন্তব্য করেছেন যে কেউ যদি নিয়মিত একটি স্থানে নামাজ পড়ে তাহলে সেটি ওয়াক অফ বোর্ডের সম্পত্তি হয়ে যাবে। কোথাও এটা অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের কাছে এটি আতঙ্কের বিষয় না, তার এই মন্তব্য? আমি জানিও না এটার মানে কি। আমি আগেই হাত তুলে সারেন্ডার করে দিচ্ছি, ওয়াক অফ বিল অত্যন্ত কমপ্লিকেটেড এবং স্পর্শকাতর একটা বিল, যার মধ্যে বহু অধ্যায় আছে, বহু অনুচ্ছেদ আছে। সেগুলো আমি ঠিক করে জানি না, আমি ঠিক করে পড়াশোনাও করিনি। কারণ এটা জেপিসিতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে এটা নিয়ে আলোচনা হচ্ছে। বিগত দিনে 30শে নভেম্বর রানী রাসমণি রোডে যেখানে কল্যাণবাবু এই বক্তব্য রেখেছেন, সেই একটা সভা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্ট্যান্ড, যেটা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, যে আমরা ওয়াক অফ বিলের বিরোধিতা করি কারণ এটা দেশের সংখ্যালঘু মুসলিমদের ভাবাবেগের ওপরে আঘাত আনার চেষ্টা করছে দেশের শাসক দল বিজেপি, এবং সেখানে মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। এর বাইরে যে মন্তব্যটা কল্যাণবাবু করেছেন, যেটা নিয়ে আপনি আমায় প্রশ্ন করছেন, কল্যাণবাবু বর্ষিয়ান সাংসদ, তিনি বিরাট আইনজীবী, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, তাকে সবাই চেনে। তো তিনি যে কথাটা বলেছেন, নিশ্চয়ই তার পেছনে কোনো তথ্য আছে বা কোনো এরকম প্রমাণ আছে বা এরকম কোথাও লিখিত এরকম ব্যাপার আছে। আমি যেটা জানি না সেটা নিয়ে আমি মন্তব্য করব। আমি শুধু এটাই বলবো, কল্যাণবাবু যখন সার্বজনীন মঞ্চ থেকে এই বক্তব্য করেছেন, একজন বর্ষিয়ান সাংসদ, একজন আইনজীবী, নিশ্চয়ই তার পেছনে কিছু কংক্রিট এভিডেন্স আছে, সেই জন্যই তিনি বলেছেন। আচ্ছা দাদা, আমরা জানি যে ইসলাম ধর্মাবলম্বী মানুষের এই দেশে বলা হয় সংখ্যালঘু, কিন্তু আমরা যদি ওয়াক অফ বোর্ডের দিকে তাকাই, ওয়াক অফ বোর্ড যেটি কিনা তাদের ধর্মীয় কারণেই তৈরি হয়েছে, সেই ওয়াক অফ বোর্ডের সম্পত্তি অর্থাৎ জমির মালিকানায় দেশের 3য় নম্বরে রয়েছে। তাহলে সত্যিই কি সংখ্যালঘুদের এই ক্ষেত্রে বঞ্চিত করা হচ্ছে, যেটা বারবার দাবি উঠে আছে সংখ্যালঘুদের বঞ্চিত করা হয় সংখ্যাগুরুদের কাছ থেকে? দেখুন, আমার কথা হচ্ছে যে ভারতবর্ষ একটা সমাজতান্ত্রিক গণতান্ত্রিক দেশ। সেই দেশে মুসলমানরা সংখ্যালঘু, এবং একটি ওয়াক অফ অ্যাক্ট যেটা করা হয়েছিল, যেটা সংসদে পাশ হয়েছিল, সেখানে ওয়াক অফ বিলের অধীনে কিছু অধিকার দেয়া হয়েছিল মুসলিম সম্প্রদায়ের মানুষকে। আর আমি যেটুকু সামান্য বুঝি, যে ওয়াক অফ আইন অনুযায়ী ওয়াক অফের জমি মানে কেউ বা কারা যদি তাদের নিজের জমিকে আল্লাহর উদ্দেশ্যে, নবীর উদ্দেশ্যে যদি উৎসর্গিত করে দেয়, তাহলে সেটা ওয়াক অফের জমি হয়। এর বাইরে আমার পড়াশুনো খুবই সীমিত। আমি একটাই কথা বলবো, যে দেখুন, ভারতবর্ষ এখনও অন্য ইসলামিক কান্ট্রি বা আফ্রিকার অনেক গোঁড়া খ্রিস্টান কান্ট্রির মতো পিছিয়ে পড়েনি। ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, উন্নত হচ্ছে। তার একটাই কারণ, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, ভারতবর্ষ সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক দেশ। তো সেখানে কোনো আইনে হস্তক্ষেপ করলে যদি সমাজের একাংশ বা কোনো ধর্মের ভাবাভাগে আঘাত পড়ে, তাহলে আমার মনে হয় কেন্দ্র সরকারের সেটা 100 বার কেন 1000 বার বিবেক বিবেচনা করে পদক্ষেপ নেওয়া উচিত। সেখানে যদি ভারতবর্ষের 30% মানুষ তাতে যদি আঘাত পায়, তাহলে সেটা নিয়ে বিবেক বিবেচনা করা উচিত, আর সেটা কেন্দ্র সরকারের দায়িত্ব। এই প্রসঙ্গেই আমাদের পার্শ্ববর্তী রাজ্যের একটি বিষয় নিয়ে প্রশ্ন রাখবো, কারণ বুধবারই দেখা যাচ্ছে যে নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে, এবং সেই নিয়ম ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি যেটা নিয়ম করেছেন যে হোটেল রেস্তোরাঁতে মিলবে না গরুর মাংস, বিয়েবাড়িতে পরিবেশন করা যাবে না প্রকাশ্যে নিষিদ্ধ গোমাংস, এবং গোমাংস বিক্রি বা পরিবেশন করা ধরা বললেই সেখানে শাস্তি। আমরা বারবার দেখেছি যে অসমে একটি ইসলাম বিরোধী মনোভাব বারংবার বিভিন্ন নিয়ম বলুন বা বিভিন্ন কাণ্ডের মাধ্যমে ফুটে উঠেছে। এই বিষয় নিয়ে কী বলবেন? কারণ ভারতবর্ষ একটি সেকুলার কান্ট্রি, আমরা জানি, সেখানে কি এই ধরনের নিয়ম প্রযোজ্য হবে? দেখুন, বিজেপি এমন দুমুখো, এরা এতটাই দোগলা
যখন ভোট আসে তখন এই বিজেপির নেতারাই মুসলমানদের থেকেও বড় লম্বা লম্বা টুপি পরে ভোট ভিক্ষে করতে চলে যায় মুসলমানদের কাছে, ইমাম সাহেবদের কাছে, দরগায়, মসজিদে। আর হেমন্ত বিশ্ব শর্মা বলছে যে কি গরুর মাংস খাওয়া যাবে না, গরুর মাংস নিষিদ্ধ, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি কথা। আমি তো হিমন্ত বিশ্ব শর্মাকে আপনার চ্যানেলের মাধ্যমে চ্যালেঞ্জ করব, যদি হিমন্ত বিশ্ব শর্মা বাপের বেটা হয় তাহলে বিজেপি শাসিত গোয়া, বিজেপি শাসিত মণিপুর, নাগাল্যান্ড এই জায়গাগুলোয় গরুর মাংস ব্যান করে দেখাক, যদি ওদের 14 পুরুষের ক্ষমতা থাকে। যখন আপনার গোবলায় ভোট হবে, যখন উত্তরবঙ্গে ভোট হবে, উত্তর ভারতে ভোট হবে, যখন আসামে ভোট হবে, তখন কাউ ইজ মাই মামি। আর যখন গোয়াতে ভোট হবে, মণিপুরে ভোট হবে, নাগাল্যান্ডে ভোট হবে, তখন কাউ ইজ ইয়ামি। এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। ভারতবর্ষের থেকে সবচেয়ে বেশি বিফ এক্সপোর্ট হয়, আর যতগুলো বড় বড় বিফ কোম্পানি আছে যারা গরুর মাংস এক্সপোর্ট করে, তাদের সবকটার মালিক হিন্দু আর নাম মুসলমান, আল হিলাল, আল খামাল, এইসব নাম। এতে কী ধরনের দ্বিচারিতা বিজেপির। আর হেমন্ত বিশ্ব শর্মা যে আমি বলবো যে দিক্তাত জারি করেছে, যে ফাতোয়া জারি করেছে, তো হেমন্ত বিশ্ব শর্মা আর আফগানিস্তানের ওই নেতারা যারা আজকে গতকাল থেকে মেয়েদের পড়াশুনো বন্ধ করে দিয়েছে, তাদের মধ্যে পার্থক্যটা কী? আবারও আমি বলি, এই দেশ কোনো ধর্মগ্রন্থ দিয়ে চলে না, না ভগবদ গীতা দিয়ে, না রামায়ণ দিয়ে, না মহাভারত দিয়ে, না কোরআন শরীফ দিয়ে, না টিপিটক দিয়ে, না বাইবেল দিয়ে। এই দেশ চলে দেশের সংবিধান দিয়ে। আর এই দেশের সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে এই দেশে সব মানুষের তাদের নিজেদের ধর্ম পালন করার সমান অধিকার আছে। আমরা কে বলার কে কি খাবে? এটা নিয়েই তো মমতা ব্যানার্জির প্রতিবাদ, তৃণমূলের কংগ্রেসের প্রতিবাদ। কে কি খাবে, কে কি পড়বে, কে কার সাথে ভালোবাসবে, কে কাকে বিয়ে করবে, তার মধ্যে হস্তক্ষেপ করার হেমন্ত বিশ্ব শর্মা কেও কত বড় লাটের বাট। আমার প্রশ্ন হচ্ছে, আপনার বিফ খেতে ভাল লাগে না, আপনি খাবেন না। আমার বিফ খেতে ভাল লাগে না, আমি খাই না। কারুর যদি খেতে ইচ্ছে করে খাবে, তাতে হস্তক্ষেপ করার ক্ষমতা কে দিয়েছে ওকে? এইগুলো হচ্ছে বিজেপির 2 নম্বরই সম্পূর্ণ বেআইনি কারবার। এইগুলোকে বন্ধ করা উচিত। আর যদি হেমন্ত বিশ্ব শর্মা বিরাট বড় নেতা হয়, তাহলে আমি হেমন্ত বিশ্ব শর্মাকে বাংলা হান্টে চ্যালেঞ্জ করছি, গোয়াতে বিফ ব্যান করে দেখাক। দাদা, একটু অন্য প্রসঙ্গে আসবো এবং এই প্রসঙ্গ রিলেটেডই প্রশ্ন রাখবো আমাদের পার্শ্ববর্তী দেশে। আমরা জানি বাংলাদেশে এবার এই মুহূর্তে একদম অগ্নিদগ্ধ পরিস্থিতি, কিন্তু যে প্রশ্ন আসছে যে দাদা, বাংলাদেশ কি ধীরে ধীরে আফগানিস্তান পরিণত হচ্ছে? কারণ সেখানে ইতিমধ্যে একটি জায়গায় সেখানে মহিলাদের ওপর ফতোয়া জারি করা হয়েছে এবং বাংলাদেশের গোপালগঞ্জ জেলার গহরডাঙ্গা এলাকায় এটি হয়েছে। সেখানে বলা হচ্ছে যে মহিলাদের বাজারে আসা নিষিদ্ধ, কোনো মহিলা বাজারে এসে জিনিসপত্র কেনাকাটা করতে পারবে না। পাশাপাশি এটারও হুঁশিয়ারি যে পরবর্তীকালে পুরো বাংলাদেশে জারি হবে এই যে ফতোয়া, সেই ফতোয়া। দেখুন, আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলি। বাংলাদেশকে যখন ক্যাপচার করতে চেয়েছিল পাকিস্তান, তখন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে তাদের মুক্তিযোদ্ধাদের প্রধান শেখ মুজিবুর রহমান তার সাথে হাতে হাত মিলিয়ে, তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল সেই সময়ের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবং ভারতবর্ষ তখন কিন্তু বাংলাদেশকে ক্যাপচার করে নেয়নি বা দখল করে নেয়নি। ভারতবর্ষ তখন সাহায্য করেছিল বাংলাদেশকে স্বাধীনতা লাভ করতে। বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর সেই সময় এই উগ্র মৌলবাদীরা, যারা এই তালিবান শাসন পছন্দ করে, তারা চেয়েছিল বাংলাদেশকে দখল করবে, কিন্তু বাংলাদেশ মুক্তি পেয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে আবার সেই পরিস্থিতি চলে এসছে, যেখানে বাংলাদেশের উপদেষ্টা যিনি আছেন, তিনি গতকাল আমি একটা খবরের কাগজে দেখলাম, তিনি পাকিস্তান থেকে চিনি আমদানি রপ্তানি শুরু করেছেন। তো বাংলাদেশ একসময় বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের মানুষ চেয়েছিল যাতে বাংলাদেশ তৈরি হয়, ইস্ট পাকিস্তান না হয়। আজকে এত বছর বাদে, এত দশক বাদে আবার সেই সময় চলে এসছে যে বাংলাদেশ ইস্ট পাকিস্তানে পরিণত হতে যাচ্ছে। সেখানে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমার কোনো বক্তব্য নেই। আমার শুধু একটা অনুরোধ রইল, আপনার চ্যানেল যারা যদি বাংলাদেশের কোনো দর্শক দেখেন, তাদেরকে অনুরোধ করব, আপনাদের রাজ্য, আপনাদের দেশ আপনারা রক্ষা করুন। আপনাদের দেশ আপনারা রক্ষা করুন। এই স্বাধীন বাংলাদেশকে এত মানুষ, মুক্তিযোদ্ধা যারা নিজেদের রক্ত দিয়েছেন, তাদেরকে অপমান করে বাংলাদেশকে ইস্ট পাকিস্তানে পরিণত হতে দেবেন না। আর আমি দৃঢ় বিশ্বাসী
যেহেতু আমার নেত্রী একজন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, আমার ভারতবর্ষে আমার গর্ব যে আমি ভারতীয়, আমার দেশের রাষ্ট্রপতি একজন মহিলা। আমি মনে করি যেখানে মহিলাদের স্বাধীনতা নেই সেই দেশ কোনোদিন উন্নতি করতে পারে না, পারে না, পারে না। আর যারা এই ফতোয়া জারি করছে তাদেরকে আমার একটা প্রশ্ন রইল, যে শেখ হাসিনা তো এখন আর দেশে নেই, এখন দেশের অনেকটাই ভার তা নিজের কাঁধে তুলে নিয়েছেন খালেদা জিয়া, তিনিও তো একজন মহিলা, তাহলে তারও কি এই বাজারে যাওয়ার অনুমতি নেই? মহিলাদের যেখানে সম্মান নেই, সেটা পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, ইরান হোক, সেই দেশ অন্ধকারে ডুবে গেছে। আচ্ছা দাদা, এই মুহূর্তে এই বাংলাদেশের পরিস্থিতিতে আমরা দেখলাম যে বঙ্গ বিজেপি থেকে বারংবার বাংলাদেশে আমদানি রপ্তানি থেকে ভিসা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার তাদের একটা দাবি বারংবার উঠছে, এবং শুধু ভিসা না, যে চিকিৎসা ভিসাটাও বন্ধ করে দেওয়ার দাবি উঠছে। না, দাবি তারা তুলতেই পারে। শুভেন্দু অধিকারী ধরকাটা মুরগির মতো পেট্রোপোলে সভা করছে, ও চাইলে মাদুর নিয়ে পেট্রোপোলে বর্ডারেও রাস্তায় শুয়ে পড়তে পারে, কিন্তু ওর তো কোনো ক্ষমতা নেই। 2 টাকার নকুলদানা, তার আবার ক্যাশ মেমো, ওর তো কোনো ক্ষমতা নেই। যা করতে হবে কেন্দ্র সরকারকে করতে হবে, বিদেশ মন্ত্রককে করতে হবে এবং দেশের প্রধানমন্ত্রীকে করতে হবে। যে তৃণমূল কংগ্রেসকে বিজেপি বারবার হিন্দু বিরোধী আর মুসলমানদের তোষণকারী বলে সম্বোধন করে, সেই তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী এবং সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছেন যে কেন্দ্র সরকার যা পদক্ষেপ, যা অবস্থান নেবে বাংলাদেশের ব্যাপারে আমরা সমর্থন করব। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সেটা অত্যন্ত লজ্জাজনক, নক্কারজনক, কোনো সভ্য সমাজে হতে পারে না। তাই আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি রাষ্ট্রপুঞ্জকে চিঠি লিখে শান্তি বাহিনী পাঠানোর ব্যবস্থা করুন। ঠিক একইভাবে আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সংসদের বাইরেও তিনি বলেছেন বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেগুলো অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত নক্কারজনক, কিন্তু যা পদক্ষেপ নেবে বিদেশ মন্ত্রক নেবে আর আমরা সেটাকে সমর্থন করব। ঠিক একইভাবে গতকাল লোকসভার লিডার তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন যে আমরা তো কোঅপারেট করছি, কিন্তু আমরা অনুরোধ করব যে বিজেপির বিদেশ মন্ত্রী জয়শঙ্কর সংসদে এসে অ্যাটলিস্ট ভারতবর্ষকে অবগত করুক যে তারা কী পদক্ষেপ নেবে। কিন্তু উল্টো দিকে যারা সনাতন ধর্মের ধারক আর বাহক, যারা হিন্দু ধর্মের ধারক আর বাহক, তারা ওই গান্ধীজির 3টে বাঁদরের মতো মুখে লিকোপ্লাস লাগিয়ে বসে আছে, কিছু দেখতে পাচ্ছে না বাংলাদেশে কী হচ্ছে, কিছু শুনতে পাচ্ছে না, কিছু বলতে পারছে না। নরেন্দ্র মোদী সিনেমা দেখছে আর অমিত শাহ বোবা হয়ে গেছে আর জয়শঙ্কর সংসদ থেকে পালিয়ে বেড়াচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে 56 ইঞ্চি সিনা নরেন্দ্র মোদী, যিনি নাকি একটা ফোনে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে নেয়, বাংলাদেশের ব্যাপারে তিনি কি আঙুল চুষছেন? হ্যাঁ, শুভেন্দু অধিকারী গিয়ে জিজ্ঞেস করুক না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যে বাংলাদেশে যেখানে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের দোকান ভেঙে দিচ্ছে, হিন্দুদের বাড়ির মেয়েদের তুলে নিয়ে চলে যাচ্ছে, মন্দির জ্বালাচ্ছে, মূর্তি জ্বালিয়ে দিচ্ছে, নরেন্দ্র মোদী কি আঙুল চুষছে? কেন পদক্ষেপ নিচ্ছে না? কেন কোনো কথা বলছে না? কেন কোনো বিবৃতি নেই বিজেপির? এইসব কার্তিক মহারাজ, এইসব শুভেন্দু অধিকারীর মতো ফচকে নেতারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, নরেন্দ্র মোদীকে কেন বলছে না কোনো পদক্ষেপ নিতে? কার্তিক মহারাজ বলেছেন যে 7 দিনের মধ্যে যদি কোনো পরিস্থিতি পরিবর্তন না হয় তাহলে বর্ডার। কত বড় লাটের বাটো! ও কি করে বর্ডার সিল করবে? ওর কি ক্ষমতা আছে বর্ডার সিল করার? বর্ডার বিএসএফ এর অধীনে, বিএসএফ অমিত শাহর অধীনে। আন্তর্জাতিক দুটো রাষ্ট্রের মধ্যে কি পদক্ষেপ হবে, কি অবস্থান হবে, সেটা ঠিক করবে বিদেশ মন্ত্রক, বিদেশমন্ত্রী জয়শঙ্কর। আর স্বরাষ্ট্রমন্ত্রী আর বিদেশমন্ত্রীর ওপরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 3 জনই বিজেপির দলের। এই 3 জনই তো গান্ধীজির ওই 3 বাঁদরের মতো, বাংলাদেশে কি হচ্ছে দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, বলতে পারছে না। আর এরা হিন্দু ধর্মের জন্য এদের মন কাঁদে। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারে বিজেপির অবস্থান দেখে, মানে কেন্দ্র বিজেপির অবস্থান দেখে তো পরিষ্কার যে বিজেপির হিন্দুরা বাঁচুক মরুক তাতে কিচ্ছু যায় আসে না। এরা হিন্দুদেরও নয়, এরা মুসলমানেরও নয়, এরা কারুর নয়, এরা শুধু নিজেদের ভোটটা বোঝে। আমাকে প্রধানমন্ত্রী হতে হবে, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী হতে হবে, আমাকে বিধায়ক হতে হবে, আমাকে বিরোধী দলনেতা হতে হবে। হিন্দুরা মরুক, হিন্দুদের বাড়ির মেয়েদের তুলে নিয়ে চলে যাক, জ্বালিয়ে দিক বাড়িঘরদোর, আমাদের কি আছে? তৃণমূলের সর্বোচ্চ নেতা নেত্রী, আমাদের জাতীয় সাধারণ সম্পাদক থেকে আমাদের লোকসভার লিডার সবাই প্রশ্ন করেছে, কিন্তু বিজেপির সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির নাম্বার 2 অমিত শাহ, বিজেপির বিদেশমন্ত্রী জয়শঙ্কর কেন মুখে লিকোপ্লাস দিয়ে বসে আছে?
আর কার্তিক মহারাজ আর শুভেন্দু অধিকারী কি অকাত আছে, কি ক্ষমতা আছে? এদের ক্ষমতা আছে বর্ডার সিল করার? এদের বুকের ওপর দিয়ে বাংলাদেশের ট্রাক চলে যাবে। আরেকটা জিনিস দেখাই আপনাদের, নাটক, এদের নাটক আমি আপনাদের দেখাচ্ছি, আপনাদের দর্শকদের ভালো করে দেখুন। আজকে প্রকাশিত হয়েছে বর্তমান কাগজে, কোথায়? বর্তমান কাগজে আজকে প্রকাশিত হয়েছে। পারলেই বর্তমান কাগজটা কিনে নেবেন। এই দেখুন, দেখুন, বাংলায় আলুর দাম বেড়ে যাচ্ছে বলে মুখ্যমন্ত্রী বলেছেন, আগে আমার বাংলার মানুষদের আমি আলু যাতে তারা কম দামে পায় আগে সেটা ঠিক করব, বাকি আমদানি রপ্তানি পরে হবে। আর কেন্দ্র সরকার পারমিশন দিয়ে আলু পাঠাচ্ছে বাংলাদেশে, আমদানি রপ্তানি করছে। আর এখানে শুভেন্দু অধিকারী আর কার্তিক মহারাজ বড় বড় ফুটানি মারছে, আমরা বন্ধ করে দেবো। আর এই রাজ্যের মধ্যে কি বিভেদ রয়েছে বঙ্গ বিজেপি আর কেন্দ্র বিজেপির মধ্যে? তাহলে বঙ্গ বিজেপি হচ্ছে আপনার ওই রাস্তার কুকুরের মতো, ঘেউ ঘেউ করে যায়, কেউ পাত্তা দেন। আর কেন্দ্র সরকার হচ্ছে ওই পাশ দিয়ে চলে যাওয়া গাড়ির মতো, কুকুররা ঘেউ ঘেউ করে যাচ্ছে, কেন্দ্র সরকার নিজের মতো চলছে, পাত্তাও দিচ্ছে না। আপনাদের তো আমি বর্তমানে আজকে যে খবরটা বেরিয়েছে দেখিয়ে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আলুর দাম বাজারে এত বেড়ে যাচ্ছে, আমি আলুর বিদেশে বা অন্য জায়গায় আমদানি রপ্তানি বন্ধ করে দিলাম, আগে বাংলার মানুষ কম টাকায় আলু পাবে। এটা তো ঠিক পদক্ষেপ তার, কারণ বাংলার মানুষের দায়িত্ব তার ঘাড়ের ওপরে। আর সেখানে কেন্দ্র সরকার স্পেশাল পারমিশন করে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ থেকে আলু পাঠাচ্ছে বাংলাদেশে। কেন? কেন্দ্র সরকার বাণিজ্য চালিয়ে যাবে, মাল তুলে যাবে, আর এখানে এই কার্তিক মহারাজ আর শুভেন্দু অধিকারী সার্কাস করবে, যাতে বাংলাদেশের অশান্তিটাকে আমদানি করে যদি পশ্চিমবঙ্গে আনা যায় 2026-এর আগে, তাহলে আমরা যাতে হিন্দু মুসলিম করে ভোটে ফায়দা তুলতে পারি। এটা তো হতে পারে না, এটা হতে পারে না। একই ধরনের দ্বিচারিতা, একই ধরনের ষড়যন্ত্র চক্রান্ত, এটা হতে পারে না। কেন যে কোনো ধর্মে যখন কট্টরপন্থীরা চলে আসে না, যখন একটা ধর্মের কট্টরবাদ হয়ে যায়, তখন আমরা ভারতবর্ষেও দেখেছি যে 4টে ছেলে খাসির মাংস নিয়ে যাচ্ছিল, তাদের গরুর মাংস পাচারকারী বলে উত্তরপ্রদেশে তাদের ঘেরাও করে তাদের গাড়িতে গুলি চালিয়ে তাদেরকে পিটিয়ে মেরে ফেলেছে কিছু হিন্দুত্ববাদী কট্টরপন্থী। ঠিক একইভাবে বাংলাদেশের যারা মৌলবাদী, যারা কট্টরপন্থী, যারা সারিয়াকে এস্টাবলিশ করতে চায়, যারা তালিবানি শাসন বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়, তাদের তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ঝাল লাগবেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো শুধু বাংলাদেশের হিন্দুদের স্বার্থে বলেনি, তিনি বলেছেন যে দেশের প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপুঞ্জকে চিঠি লিখে শান্তি বাহিনী পাঠায়, তাহলে সমগ্র বাংলাদেশে যে আগুন জ্বলছে সেটা নেভানো যাবে, বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনবে। আমি দৃঢ় বিশ্বাস বাংলাদেশের 100% নাগরিকের মধ্যে 90% নাগরিক এই ঝামেলায় মারামারি চায় না, তারা শান্তি চায়। আজকে বাংলাদেশে 20 টাকার আলু 120 টাকা কেজি বিক্রি হচ্ছে, জানেন কেন হচ্ছে? সাধারণ মানুষ তো কষ্টে আছে, সাধারণ মানুষ তো কোনো মতেই এগুলো চায় না, সাধারণ মানুষও শান্তি চায়। কিন্তু যে কট্টরপন্থী মৌলবাদীরা যারা চায় বাংলাদেশে আগুন জ্বলুক, যাতে আমরা এখানে ইস্ট পাকিস্তান তৈরি করে জামাতের নেতারা তাদের নিজেদের আখের গোছাতে পারে, তাদের তো বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।